হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাডি অরুণিমা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, মন দিয়ে পড়াশোনা করছো। চলো আজকে শুরু করা যাক। দ্বিতীয় অধ্যায় থেকে বিভিন্ন কোষ অঙ্গাণু নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথমেই আসি হলো মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়া, দেখো আমি বোর্ডে একটা ছবি এঁকেছি। এইটা হলো মাইটোকন্ড্রিয়ার লম্বচ্ছেদে ছবি। মাইটোকন্ড্রিয়া কি? মাইটোকন্ড্রিয়া হলো এমন একটা কোষ অঙ্গাণু যেটা কোষকে শক্তি সরবরাহ করে। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হলো শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন করা। ছবিতে ভালো করে লক্ষ্য করো যে দেখো মাইটোকন্ড্রিয়াতে দুটো স্তর এঁকেছি বা দুটো পর্দা এঁকেছি। এই একটা পর্দা, এই একটা পর্দা। তাহলে এইগুলো কি? এগুলো হলো একটা একক পর্দা। মাইটোকন্ড্রিয়া গঠিত হলো দুটি একক পর্দা দ্বারা। তাহলে মাইটোকন্ড্রিয়া কাকে বলে? একটি আদর্শ কোষের সাইটোপ্লাজমের মধ্যে দ্বি একক পর্দা বেষ্টিত দণ্ডাকার বা সূত্রাকার যে কোষ অঙ্গাণু কোষের মধ্যে শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন করে তাকেই বলছে মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়ার প্রথম লক্ষ্য করেছিলেন বিজ্ঞানী বেন্ডা। তাহলে আবার ছবিতে আসি। দেখো মাইটোকন্ড্রিয়ার প্রথম যখন বর্ণনা শুরু করব সেটা কি দিয়ে শুরু করব? যে এটা দ্বি একক পর্দা বেষ্টিত, দুটি পর্দা বেষ্টিত। বাইরের পর্দাটা হলো বহিঃপর্দা, ভিতরেরটা হলো এইটা হলো অন্তঃপর্দা। ঠিক আছে। আর জায়গায় জায়গায় দেখো অন্তঃপর্দা ভিতর দিকে এরকম ভাঁজ হয়ে গিয়ে আঙুলের মতো প্রবর্ধক সৃষ্টি করেছে। দেখো এগুলো আঙুলের মতো একটা এক্সটেনশন এইগুলো, তাই এগুলোকে বলছে বাংলায় প্রবর্ধক। এইগুলোকে বলে ক্রিস্টি। কি বলে? ক্রিস্টি। আর এই যে অন্তঃপর্দা ঘেরা যে অংশ যেটার মধ্যে তরল পদার্থ থাকে, সেই তরল পদার্থটাকে বলে ধাত্র বা ম্যাট্রিক্স। তাহলে এই যে তরল পদার্থ এটা হলো ধাত্র বা ম্যাট্রিক্স। এই যে বহিস্থ পর্দা, এই বহিস্থ পর্দার গায়ে অনেক সময় দানাদার একরকম পদার্থ দেখতে পাওয়া যায় যাদেরকে বলে পার্সনের অধ একক বা বহিস্থ দানা। সেই দানাগুলোর কোনো রকম বৃন্ত নেই। এই যে অন্তঃপর্দা ভিতর দিকে এরকম প্রবর্ধক সৃষ্টি করেছে, এই প্রবর্ধকগুলির গায়ে থাকে হলো একরকম দানাদার পদার্থ। সেই দানাগুলোর নাম হলো অন্তঃস্থ দানা। এই যে দানাটা রয়েছে এটার নাম হলো অন্তঃস্থ দানা, বা এটার নাম হলো অক্সিজোম দানা। এটার অনেকগুলো নাম আছে, ঠিক আছে। বা এটাকে বলে F0 F1 দানা, বা এইটার আরও একটা নাম হলো ফার্নান্ডেজ মোরান অধ একক। ফার্নান্ডেজ মোরান অধ একক। আচ্ছা, এবার তোমরা বলতে পারো যে এই বহিস্থ দানা আর এই অন্তঃস্থ দানার মধ্যে পার্থক্য কী? এই বহিস্থ দানাগুলো কিন্তু বৃন্তহীন হয়, আর এই যে অন্তঃস্থ দানা এগুলোর মধ্যে বৃন্ত থাকে। দেখো এই যে এই অংশটা, এটাকে যদি আমি বড় করে জুম করে আঁকি তাহলে এইটা এরাম টাইপের দেখতে, তাই তো? এই অংশটাই হলো বৃন্ত। তাহলে এই যে F0 F1 দানা বা অক্সিজোমের মধ্যে কিন্তু বৃন্ত আছে, যেটা ওই বহিঃপর্দার গায়ে যে দানা থাকে সেটাতে কিন্তু কোনো বৃন্ত নেই। আর এই যে দুটো পর্দার মাঝে যে স্পেস আছে বা ফাঁকা অংশ আছে সেটার নাম হলো পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। এই জায়গাটা, এটার নাম হলো পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। এই ম্যাট্রিক্সের ভিতরে অনেক সময় রাইবোজোম ভেসে বেড়ায়। এইটা হলো যেমন ধরো রাইবোজোম,
আর এর ভিতরে অনেক সময় ডিএনএও দেখা যায়, যেমন এইটা হলো একটা ডিএনএ। তাহলে মাইটোকন্ড্রিয়ার কাজ কি? প্রথম কাজ হলো মাইটোকন্ড্রিয়ার কোষের মধ্যে শক্তি উৎপাদন করা। এই মাইটোকন্ড্রিয়া প্রত্যেকটা কোষের মধ্যেই অবস্থান করে, আর আমরা যখন খাদ্য খাই সেই খাদ্যগুলো ভেঙে ভেঙে ছোট ছোট টুকরো হয়ে ক্ষুদ্রান্তের মাধ্যমে অ্যাবজর্ভ হয়ে যখন কোষে কোষে পৌঁছয় তখন সেখানে কি থাকে? গ্লুকোজ থাকে। এবার সেই গ্লুকোজকে ভেঙে শক্তি উৎপন্ন করে এবং সেই শক্তিকেই আমরা নানাভাবে কাজে লাগাই। এই যে বিক্রিয়াটা, মানে এই যে শক্তি উৎপন্ন হওয়ার প্রক্রিয়া, এটা হলো সবাত শ্বসন প্রক্রিয়া। আর এই সবাত শ্বসন প্রক্রিয়া কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যেই সংঘটিত হয়। তাই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে। এই প্রশ্নটা অনেক সময় ছোট প্রশ্নে আসে যে কোষের শক্তিঘর কাকে বলে। যদি এক কথায় বলে তখন শুধু মাইটোকন্ড্রিয়া বলবে, আর যদি কেন বলে তখন উল্লেখ করে দিতে হবে যে সবাত শ্বসন প্রক্রিয়ায় এটা আমাদের খাদ্যের যে গ্লুকোজ সেটাকে ভেঙে শক্তি উৎপন্ন করে, সেই শক্তি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি, তাই জন্যই একে বলছে কোষের শক্তিঘর। আর এই যে মাইটোকন্ড্রিয়া, এর ভিতরেই ফ্যাটি অ্যাসিডের সংশ্লেষ হয় এবং ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ প্রক্রিয়া সংঘটিত হয়। ফ্যাটি অ্যাসিড সংশ্লেষ প্রক্রিয়াটা কি? আমরা যখন খাদ্য খাই সেগুলো তো ফ্যাট রূপে খাই, তাই তো? তারপর সেই ফ্যাটগুলো ভেঙে গিয়ে ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। সেই ফ্যাটি অ্যাসিডটা যে ভাঙে এবং সেখান থেকে যে শক্তি তৈরি হয় সেটাও কিন্তু এই মাইটোকন্ড্রিয়ার মধ্যেই সংঘটিত হয়। মাইটোকন্ড্রিয়া যে শক্তি উৎপন্ন করে সেটা এটিপির মাধ্যমেই করে এবং সেই এটিপি কিন্তু আমাদের শরীরের যে বিভিন্ন বিপাক সেই বিপাকে কাজে লাগে। এখন আলোচনা করব প্লাস্টিড নিয়ে। এই প্লাস্টিড সাধারণত উদ্ভিদ কোষেই দেখা যায়, কিছু এক্সেপশন আছে, যেমন ছত্রাকের মধ্যে দেখা যায় না। ছত্রাক বাদে প্রায় সকল প্রকার উদ্ভিদ কোষের মধ্যে এই প্লাস্টিড থাকে। এই প্লাস্টিড কতগুলো টাইপের হয়। ক্লোরোপ্লাস্টিড হতে পারে, যেটা তোমার খাদ্য উৎপন্ন করতে সাহায্য করে। ক্রোমোপ্লাস্টিড হতে পারে, যেটা বর্ণ গঠনে সাহায্য করে, মানে ফুল ফল এই যে সুন্দর রং হয় সেগুলো ডেভেলপ করতে হেল্প করে। আর এছাড়াও আরও একরকম প্লাস্টিড আছে, সেটা হলো লিউকোপ্লাস্টিড বা লিউকোপ্লাস্ট। এটা কি করে? এটা খাদ্য সঞ্চয়ে সাহায্য করে। তাহলে প্লাস্টিড কাকে বলে? ছত্রাক ছাড়া প্রায় সমস্ত প্রকার আদর্শ উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের মধ্যে যে ডিম্বাকার বা গোলাকার বা অন্যান্য আকৃতি সম্পন্ন যে কোষাঙ্গাণু থাকে, যেটা কি কাজ করছে? খাদ্য উৎপন্ন করছে বা বর্ণ গঠনে সাহায্য করছে বা খাদ্য সঞ্চয়ে সাহায্য করে, তাদেরই বলে প্লাস্টিড। তাহলে এই প্লাস্টিড থাকছে কোথায়? আদর্শ উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের মধ্যে। এই প্লাস্টিডও একটি দ্বি একক পর্দা বেষ্টিত কোষ অঙ্গাণু, অর্থাৎ এটাও ওই মাইটোকন্ড্রিয়ার মতোই দুটো একক পর্দা দ্বারা আবৃত। এইটা হলো বহিস্থ পর্দা, আর এই ভিতরেরটা হলো অন্তঃস্থ পর্দা। দুটি পর্দার মাঝে যে এই যে স্পেস রয়েছে বা এই যে স্থান রয়েছে এটাকে বলে পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। তাহলে এইটা হলো কি? পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। এই সেম জিনিসটাই যখন মাইটোকন্ড্রিয়ার দুটো পর্দার মাঝে ছিল, নাম কি ছিল? মাইটোকন্ড্রিয়াল স্পেস। আর এটা যেহেতু প্লাস্টিডের তাই নাম হয়ে গেল পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। এটা হলো ক্লোরোপ্লাস্টিডের চিত্র। তাহলে এটা হলো কি? ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট নাম থেকেই বুঝতে পারছো যে এটা কি করে? এটা উদ্ভিদের খাদ্য উৎপন্ন করতে সাহায্য করছে। এবার লক্ষ্য করো, এই যে ক্লোরোপ্লাস্টের ভিতরে যে তরল পদার্থ রয়েছে সেটাকেও ধাত্র বা ম্যাট্রিক্স বলে। তাহলে এইটা হলো কি? ধাত্র বা ম্যাট্রিক্স। ধাত্রের মধ্যে দেখো যে কিছু চাকতির মতো পদার্থ এরকমভাবে জড়ো হয়ে রয়েছে। মানে তোমরা যদি কয়েন বা পয়সা এরকম পরপর জমা করো, দেখবে যে এরকম এক একটা স্তম্ভের মতো হয়, সেই রকম এক একটা স্তম্ভ। এইগুলোকে বলে গ্রানা। তাহলে এই যে স্তম্ভের মতো এগুলোকে বলে গ্রানা। আচ্ছা, যখন একটা
কে নিয়ে বলবো, একটা নিয়ে আলোচনা করব, একটা গ্রানা, সেটাকে বলে গ্রানাম, মানে এক বচনে হয়ে যাবে এটা গ্রানাম। তাহলে আমি যদি একখানা গ্রানা নিয়ে আলোচনা করি সেটা হলো গ্রানাম। তাহলে এই ধরো গ্রানামটার মধ্যে এই যে এক একটা যেগুলো কয়েনের মতো যেটা জড়ো হয়েই গ্রানাম তৈরি করেছে সেইটাকে বলে, সেই এক একটা কয়েনের মতো অংশকে বলছে থাইলাকয়েড। তাহলে এই যে এক একটা এরকম কয়েনের মতো অংশ যেটা জুড়ে জুড়ে স্তম্ভ সৃষ্টি করেছে সেটাই হলো থাইলাকয়েড। তাহলে এইটা হলো থাইলাকয়েড। আচ্ছা, তাহলে থাইলাকয়েড জুড়ে জুড়েই তৈরি করছে গ্রানাম। অনেকগুলো গ্রানামকে একসাথে আমরা কি বলি? গ্রানাম। মটা তখন ইউজ হয় না। আচ্ছা, এই যে গ্রানাগুলো একটার সাথে একটা দেখো এরকম কানেকশন রয়েছে, একটার সাথে একটা জুড়ে রয়েছে, এইগুলো যেটার মাধ্যমে জুড়ে থাকে সেগুলোকে বলে ল্যামেলা বা স্ট্রোমা ল্যামেলা বলে। তাহলে এইটার নাম হলো কি? ল্যামেলা, স্ট্রোমা ল্যামেলা, স্ট্রোমা ল্যামেলা। আচ্ছা, এই যে থাইলাকয়েডগুলো এঁকেছি, যদি আমি ধরো এই গ্রানামটাকে বড় করে আঁকি, ঠিক আছে, ধরো এইটা এরকম 1 2 3 4 5টা, ঠিক আছে, যদি এরকমভাবে আঁকি, এটা বড় করে আঁকলাম, এই এক একটা হলো কি? থাইলাকয়েড। এই থাইলাকয়েডের মধ্যে থাকে কোয়ান্টোজোম। এই যে এগুলো এঁকেছি এগুলো হলো কি? কোয়ান্টোজোম। কোয়ান্টোজোম। এই কোয়ান্টোজোমের মধ্যেই থাকে ক্লোরোফিল, যেটা খাদ্য উৎপন্ন করতে সাহায্য করে উদ্ভিদকে। এই যে ক্লোরোপ্লাস্টের যে ধাত্র, এর মধ্যে প্রায় 40 থেকে 60খানা গ্রানা থাকে। আচ্ছা, আর এই যে ধাত্রের মধ্যে কখনো কখনো ডিএনএ, আরএনএ, তারপর ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, জিঙ্ক, এই খনিজ উপাদানগুলো দেখা যায়। তাহলে এই প্লাস্টিডের প্রধান কাজ কি? ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ হলো কি? খাদ্য উৎপন্ন করা। সূর্যালোক ব্যবহার করে উদ্ভিদ নিজে দেহের মধ্যে খাদ্য উৎপন্ন করে। এরপর আসি ক্রোমোপ্লাস্টে। ক্রোমোপ্লাস্টের প্রধান কাজই হলো কি? যে কোনো রকম উদ্ভিদের যে ফুল, ফল, এগুলোর বর্ণ, মানে এগুলোকে রং দেওয়া, ঠিক আছে, এগুলোর যে কালার হয় সেগুলো এই ক্রোমোপ্লাস্টের জন্যই হয়। দেখো এখানে আমি একটা ছবি দিয়ে দিয়েছি যেটার মধ্যে ক্রোমোপ্লাস্টের একটা ডায়াগ্রাম রয়েছে। এই যে ভেতরে দেখছো যে এরকম সরু যে ল্যামেলার মতো অংশ, ওইগুলোই হলো এই ক্লোরোপ্লাস্টেও যেরকম ল্যামেলা ছিল ওটাও হলো ল্যামেলা। আর এছাড়াও এর ভিতরে বিভিন্ন রকম পিগমেন্ট বা রঞ্জক থাকে। কখনো কখনো এই যে ক্রোমোপ্লাস্ট, এটা হতে পারে জ্যান্থোপ্লাস্ট। জ্যান্থোপ্লাস্টের মধ্যে থাকে জ্যান্থিন, যেটা হলুদ রং দেয়। আবার এর ভিতরে কখনো কখনো থাকে ক্যারোটিনোপ্লাস্ট, যেটা কমলা রঙের জন্য দায়ী, যার ভিতরে থাকে হলো ক্যারোটিন বলে রঞ্জক। ছাড়াও কখনো কখনো ফিওপ্লাস্ট থাকে, যেটার রঞ্জকের নাম হলো ফিউকোজ্যান্থিন, এটা বাদামি রঙের দেখতে হয়। কখনো কখনো হয় রোডোপ্লাস্ট হয়। রোডোপ্লাস্ট নাম থেকে বুঝছো যে এটা লাল রঙের জন্য দায়ী, এবং এর ভিতরে যে রঞ্জক পদার্থ থাকে সেটা হলো ফাইকোএরিথ্রিন। তাহলে বিভিন্ন রকম ক্রোমোপ্লাস্ট হতে পারে যেটা ফলের বা ফুলের বিভিন্ন বর্ণের জন্য দায়ী। এই যে ক্রোমোপ্লাস্টের মধ্যে যে ধাত্র থাকে তার মধ্যে অনেক সময় স্নেহবস্তুও জমা থাকে, মানে যে ধাত্র তার ভিতরে স্নেহবস্তুও অনেক সময় এরা জমা করে। এরপর আসি লিউকোপ্লাস্টিড বা লিউকোপ্লাস্ট। এই লিউকোপ্লাস্ট হলো একটা বর্ণহীন প্লাস্টিড যেটা খাদ্য সঞ্চয় করতে সাহায্য করে। এর ভিতরে কিন্তু কোনো রকম তোমার মানে রঞ্জক পদার্থ থাকে না। এই যে লিউকোপ্লাস্ট, এটা সাধারণত 3 রকম হয়ে থাকে: অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিওরোনপ্লাস্ট, এলাইওপ্লাস্ট। এই অ্যামাইলোপ্লাস্টের মধ্যে শ্বেতসার সঞ্চিত হয়, অ্যালিওরোনপ্লাস্টের মধ্যে প্রোটিন সঞ্চিত হয়, আর এলাইওপ্লাস্টের মধ্যে ফ্যাট পদার্থ সঞ্চিত হয়। তাহলে এই 3টে প্লাস্টিডের মধ্যে কাজ কিন্তু 3 রকম। ক্লোরোপ্লাস্টিড খাদ্য তৈরি করছে, ক্রোমোপ্লাস্টিড বর্ণ গঠন করছে, আর লিউকোপ্লাস্টিড খাদ্যকে জমা করতে সাহায্য করে। আচ্ছা, যদি কখনো বলে যে একটা বর্ণহীন প্লাস্টিডের নাম লেখো, তখন উত্তর হবে কি? লিউকোপ্লাস্টিড বা লিউকোপ্লাস্ট। এর ভিতরে কোনো রকম রঞ্জক পদার্থ থাকে না। চলো এখন দেখিয়ে নিই ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড আর লিউকোপ্লাস্টিডের মধ্যে কি কি পার্থক্য।
দেখো প্রথম পয়েন্টেই লিখেছি অবস্থান, এরা কোথায় কোথায় অবস্থান করছে সেই ওয়াইজ এদের মধ্যে ডিফারেন্স আছে। ক্লোরোপ্লাস্ট সাধারণত উদ্ভিদের সবুজ অংশে থাকে, যেমন সবুজ পাতা, সবুজ বৃতি, সবুজ কাণ্ড, এই সমস্ত জায়গায়। ক্রোমোপ্লাস্ট কোথায় থাকে? যেখানে রং দেখা যায়, যেমন ধরো ফুলের পাপড়ি, তারপর ধরো পাকা ফলের যে স্কিন মানে ফলোত্বকে দেখা যায়। আর লিউকোপ্লাস্ট কোথায় দেখা যায়? যে অঞ্চলে সূর্যালোক পৌঁছয় না, যেমন উদ্ভিদের মূল, সেই অংশেই লিউকোপ্লাস্ট দেখা যায়। তারপরের পয়েন্ট হলো বর্ণ। বর্ণ অনুযায়ী ক্লোরোপ্লাস্ট হলো সবুজ, ক্রোমোপ্লাস্ট অনেক রকম হতে পারে, লাল, কমলা, হলুদ, বাদামি এগুলো হতে পারে। আর লিউকোপ্লাস্টের কোনো বর্ণ নেই, কারণ এই বর্ণ সংক্রান্ত কোনো কাজই করে না। পরের পয়েন্ট হলো কাজ। ক্লোরোপ্লাস্টের কাজ হলো খাদ্য সংশ্লেষ করা, অর্থাৎ কি, যে এই যে ক্লোরোপ্লাস্টের ভিতরেই কিন্তু বিভিন্ন রকম যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সেটা সংঘটিত হয়। আর ক্রোমোপ্লাস্টের কাজ হলো কি, ফুলকে খুব উজ্জ্বল বর্ণের রং করে, কারণ এটা পরাগ মিলনে সাহায্য করে। এবং ফলটাও এত ব্রাইট কেন করে বলো তো? বিভিন্ন রকম যে যাতে পশু, পাখি, পতঙ্গ এরা আকৃষ্ট হয় এবং ফলটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। তার ফলে কি হবে, ফল যখন এক জায়গা থেকে অন্য জায়গায় গেল, সে ফলের বিস্তার ঘটছে, তারপর সেই ফলটা পচে গিয়ে বা ফলটা যখন খেয়ে নিল, বীজটা পড়ে থাকলো, সেই বীজটা থেকে নতুন গাছ যাতে উৎপন্ন করে, অর্থাৎ ফল ও বীজের বিস্তারেও সাহায্য করে। তারপরের কাজ হলো লিউকোপ্লাস্টের প্রধান কাজ হলো কি, ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করা। চলো এখন দেখে নিই ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি পার্থক্য। প্রথম পার্থক্যই হলো অবস্থানগত, মানে ক্লোরোপ্লাস্ট অবস্থান করে সবুজ উদ্ভিদের সাইটোপ্লাজমে, আর মাইটোকন্ড্রিয়া অবস্থান করে যে কোনো আদর্শ উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের সাইটোপ্লাজমে। পরের পয়েন্ট হলো ক্লোরোপ্লাস্টের যে অন্তঃপর্দা সেটা ভাঁজ হয়ে গিয়ে কোনো রকম মানে ক্রিস্টি গঠন করে না, আর এক্ষেত্রে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে অন্তঃপর্দা যেটা সেটা ভাঁজ হয়ে গিয়ে ক্রিস্টি গঠন করে। তারপরের পয়েন্ট হলো ক্লোরোপ্লাস্টের ধাত্রের মধ্যে রঞ্জক পদার্থ থাকে, যেটাই হলো ক্লোরোফিল, কিন্তু এই মাইটোকন্ড্রিয়ার ধাত্রের মধ্যে কোনো রকম রঞ্জক পদার্থ থাকে না। তার লাস্ট পয়েন্ট হলো কার্যগত। এই ক্লোরোপ্লাস্টের কাজ কি, সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি করা, আর মাইটোকন্ড্রিয়ার কাজ হলো শ্বসনের মাধ্যমে শক্তি উৎপন্ন করা। এখন এন্ডোপ্লাজমিক জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে আলোচনা করব। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সাইটোপ্লাজমকে কতগুলো প্রকোষ্ঠে ভাগ করে দেয়, সেই জন্য এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অন্যতম কাজই হলো সাইটোপ্লাজমকে একটা মানে স্ট্রেংথ দেওয়া, যেটা যে কাজটা আমাদের হাড় করে, আমাদের কি করে, এই বডিকে একটা স্ট্রাকচার দেয়, ঠিক একই কাজ কিন্তু কোষের ক্ষেত্রে করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তাহলে সংজ্ঞা কি, একটি আদর্শ কোষের মধ্যে সাইটোপ্লাজমে যে নলাকার কোষ অঙ্গাণু রয়েছে, যেটা সাইটোপ্লাজমকে কতগুলো প্রকোষ্ঠে ভাগ করে দেয়, তাদেরই বলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেটা 3 প্রকার অংশ দ্বারা গঠিত: সিস্টার্নি, টিউবিউল আর ভেসিকল। সিস্টার্নিগুলো এরকম দেখতে হয়, একটার সাথে একটা এরকম সমান্তরালে থাকে। এরা সরু হয়, চ্যাপ্টা হয় আর শাখাবিহীন হয়। বৈশিষ্ট্যগুলো খেয়াল করবে, এরা হয় সরু, চ্যাপ্টা আর শাখাহীন, আর একে অন্যের সমান্তরালে অবস্থান করে। বোঝা গেল? এটা হলো সিস্টার্নি। এরপর আসি টিউবিউলে। এই টিউবিউলগুলো দেখতেও অনেকটাই সিস্টার্নির মতোই হয়, কিন্তু এরা শাখান্বিত হয়। এরকম টাইপের হয়, ঠিক আছে, বা অনেক সময় এরকম ধরনেরও হয়। এইগুলো হলো টিউবিউল। তাহলে এটা কি, নলাকার, সরু, চ্যাপ্টা আর শাখাযুক্ত। আর থাকে কি, ভেসিকল, এরকম গোল গোল দেখতে হয়। এইগুলোর নাম হলো ভেসিকল।
তাহলে এই তিনটে প্রকার দিয়েই গোটাটা তৈরি হয় একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো আমি এখানে একটা ছবি দিয়ে দিয়েছি, যেইখানে কোষের মধ্যে দেখো নিউক্লিয়াসের পাশ থেকেই অবস্থান করছে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এটা কিন্তু সাইটোপ্লাজমকে অনেকগুলো প্রকোষ্ঠে বা ছোট ছোট জায়গায় ভাগ করে দিয়েছে। আর কখনো কখনো এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর গায়ে রাইবোজোম দানা থাকে, তখন সেটাকে বলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অর্থাৎ এই যে দেখছো এই যে সিস্টারনি, এগুলোর গায়ে আমি যদি এরকম দানা দানা দিয়ে দিই, এগুলো হলো রাইবোজোম। আর যখনই এগুলোর সাথে রাইবোজোম যুক্ত হয়ে যায় তখন সেটার নাম হয়ে যায় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যখন এগুলোর গায়ে এইগুলো ধরো এই শেষের তিনটে এগুলোতে কোনো রাইবোজোম থাকে না, তখন সেটাকে বলে হলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এবারে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজে আসি। এর প্রধান কাজ কি? প্রধান কাজ হলো কোষকে একটা স্ট্রাকচার দেওয়া বা কোষের কাঠামো গঠন করা। দ্বিতীয় হলো কোষের মধ্যে কি বললাম যে বিভিন্ন কম্পার্টমেন্টে ভেঙে দিচ্ছে, ঠিক আছে। অনেক সময় তোমরা এরকম দেখে থাকবে যে বড় ঘরে যখন অনেকজন একসাথে থাকে দেখবে যে এরকম পার্টিশন লাগিয়ে দেওয়া হয়, ঠিক আছে, থাকার জন্য। অনেক সময় হোস্টেল বা মেসে এরকম ব্যবস্থা করা হয়। ঠিক তেমনি কোষের মধ্যেও বিভিন্ন বিক্রিয়া যাতে আলাদা আলাদাভাবে সংঘটিত হওয়া দরকার, যেগুলোর ক্ষেত্রে সেই বিক্রিয়াগুলো আলাদা আলাদা হওয়ার জন্য এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, যেটার কম্পার্টমেন্ট আলাদা আলাদা ভাগ করে দেওয়া আছে। ফলে একদিকে ধরো একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, কম্পার্টমেন্টের ওই অন্য পাশে অন্য হচ্ছে, ফলে একটার সাথে একটা কিন্তু সংমিশ্রণ ঘটছে না। এবার এই যে যেগুলো ধরো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মানে যার গায়ে কোনো রাইবোজোম দানা নেই, সেই জাতীয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সাধারণত ফ্যাট সংশ্লেষ করে। আর এই মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এই টেস্টোস্টেরন, প্রজেস্টেরন, এই জাতীয় যে কি বলবো, এগুলো সব হলো স্টেরয়েড হরমোন, ঠিক আছে। এই স্টেরয়েড হরমোনগুলো কিন্তু ক্ষরিত হয়। আর যেগুলোর ক্ষেত্রে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, মানে যেগুলোর গায়ে রাইবোজোম দানা আছে, রাইবোজোম কি করে? প্রোটিন সংশ্লেষ করে। অর্থাৎ যে সমস্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম আছে তারা প্রোটিন সংশ্লেষ করতে পারে, আর যাদের নেই তারা কি করে? তারা ফ্যাট সংশ্লেষ করে। অর্থাৎ স্ত্রী দেহে বা পুরুষ দেহে ধরো যেখান থেকে প্রজেস্টেরন তৈরি হচ্ছে স্ত্রী দেহে, বা যেখান থেকে ধরো টেস্টোস্টেরন তৈরি হচ্ছে পুরুষের দেহে, সেই জায়গাকার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেগুলো স্মুথ হয় সেইখান থেকেই কিন্তু এই হরমোনগুলো তৈরি হয়। এগুলো বেসিক্যালি স্টেরয়েড হরমোন, যেহেতু স্টেরয়েড হরমোন প্রধানত আসে ফ্যাট থেকে। আর ফ্যাট কোথায় সংশ্লেষিত হচ্ছে, কোথা থেকে তৈরি হচ্ছে? সেটা হলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আজ এই পর্যন্তই, আবার পরের পর্বে দেখা হবে। ততদিন অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। প্লিজ ভিডিওটা লাইক করো আর বন্ধুদের মধ্যেও একটু শেয়ার করে দিও। তাতে কি হয়, বন্ধুরাও এই ভিডিও দেখার সুযোগ হয় আর এই পরিবারটাও বড় হয়। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।